মা, তোমার হাতের পায়েস খেয়ে আমার কলিগ বলেছে তোমার বউ খুব ভালো রাঁধতে পারে। আমি তাকে ঠিক করিনি গিয়ে। ছেলের অফিসে পিকনিক ছিল। সবাইকে ঘরের তৈরি খাবার নিয়ে যেতে বলেছিল। আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে খুশি হয়ে বলল, মা, তোমার পায়েস সবার খুব পছন্দ হয়েছে। আমি গর্বিত হলাম। তারপর সে বলল, একটা মজার কথা হলো, আমার সিনিয়র কলিগ আমাকে বলেছে তোমার বউ খুব ভালো রাঁধতে পারে। তাকে আমাদের বাসায় নিমন্ত্রণ করো। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাকে ভুল বুঝিয়ে দিলে না? সে মাথা নাড়ল। বলল, না মা, কারণ আমি চাই তুমি সত্যিই আমার বউ হও। আমার হাত কাঁপতে লাগল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার রান্নার স্বাদ, তোমার যত্ন, তোমার ভালোবাসা, সবকিছু আমি একজন স্বামী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে। আমরা সত্যিই স্বামী স্ত্রী হই। পায়েসের বাসন এখনো ধুয়ে রাখিনি। ছেলের কথায় মনে হলো যেন একটা নতুন জীবনের স্বাদ পেলাম গ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবীন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রিনা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল সেই রাতে যখন তানভীর অফিস পিকনিক থেকে ফিরে আসল। সে আমার বানানো পায়েসের প্রশংসা করে যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। কিন্তু আসল রহস্য শুরু হয়েছিল তার পরের দিন থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তানভীর রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে আমাকে বলল, মা, আমার কলিগ রাকেশ আজ আসবে। তুমি ভালো রান্না করোক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি কেন? তানভীর কাছে এসে আমার হাতটা ধরল। তার হাত দুটো কাঁপছিল। মা, আমার একটা পরিকল্পনা আছে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমার বুকের ভিতর একটা অস্বস্তি কাজ করছিল। তানভীর ছোটবেলা থেকেই খুব চালাক ছিল। কিন্তু আজ তার আচরণে কেমন যেন একটা রহস্য ছিল। দুপুরে রাকেশ এল। বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। সুদর্শন পুরুষ। তানভীর আমাকে পরিচয় করিয়ে দিল, এই আমার মা মধুমিতা। আর মা, এই রাকেশ দা, আমার সিনিয়র কলিগ। রাকেশ আমার হাত ধরে বলল, আপনার পায়েসের কথা তো তানভীর বলেছে। আজ আবার খাওয়ার সুযোগ পেলাম গ। খাওয়ার সময় রাকেশ আমার রান্নার খুব প্রশংসা করল। কিন্তু তার কথাবার্তায় কেমন যেন একটা অন্য রকম ভাব ছিল। সে আমাকে জিজ্ঞেস করল, আপনার স্বামী কোথায়? আমি বললাম, ও অফিসে গেছে। সন্ধ্যায় ফিরবে গু। রাকেশ তানভীরের দিকে তাকিয়ে হাসল। এরপর আমাকে বলল, তানভীর আপনার সম্পর্কে অনেক কথা বলেছে। বলেছে আপনি খুব একা থাকেন গি। আমি অবাক হয়ে তানভীরের দিকে তাকালাম। তানভীর চোখ নামিয়ে রাখল। রাকেশ চলে যাওয়ার পর আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুমি ওকে আমার সম্পর্কে কি বলেছ? তানভীর আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, বল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার যত্ন, তোমার রান্না, তোমার সব কিছু আমার খুব প্রিয়। আমি চাই তুমি শুধু আমার হও। আমার গলা শুকিয়ে গেল। তানভীর, তুমি কি বলছ? মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে একজন স্ত্রী হিসেবে ভালোবাসি। বাবার সাথে তোমার যেমন সম্পর্ক, আমি চাই আমার সাথেও তেমন সম্পর্ক হোক। আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। তানভীর, তুমি কি বলছ? আমি তোমার মা। তানভীর আমার হাত দুটো ধরল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। রাকেশ দা আমাকে একটা পরামর্শ দিয়েছে গি। কি পরামর্শ? সে বলেছে, যদি তুমি আমার প্রেমে পড়ো, তাহলে আমরা বাবাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন জীবন শুরু করতে পারি। আমি তানভীরের হাত ছাড়িয়ে দিলাম। তানভীর, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এমন কথা ভাবতেও পারো না গি। তানভীর উঠে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত আগুন জ্বলছিল। মা, আমি তোমাকে বোঝাব। আমি তোমাকে দেখাবো যে আমি একজন পুরুষ হিসেবে তোমার জন্য কতটা উপযুক্ত। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না।
তানভীরের কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আমার মনে হচ্ছিল যেন আমার নিজের ছেলে একজন অপরিচিত মানুষ হয়ে গেছে। পরের দিন সকালে রবিন অফিসে যাওয়ার পর তানভীর আমার রুমে এল। সে একটা লাল গোলাপ নিয়ে এসেছিল। মা, এটা তোমার জন্য। আমি ফুলটা নিলাম না। তানভীর, তুমি এসব বন্ধ করো। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এর চেয়ে পবিত্র সম্পর্ক আর কিছু হতে পারে না। তানভীর আমার পাশে বসল। মা, তুমি কি কখনো অনুভব করো না যে বাবা তোমার যথেষ্ট যত্ন নেয় না? তুমি সারাদিন রান্নাবান্না করো, ঘর পরিষ্কার করো, আমাদের সবার সেবা করো। কিন্তু বাবা কি করে? অফিস থেকে এসে টিভি দেখে আর ঘুমিয়ে পড়ে। তানভীরের কথাগুলো সত্য ছিল। রবিন সত্যিই আমার প্রতি খুব একটা মনোযোগী নয়। কিন্তু তারপরও। তানভীর, এটা কোনো কারণ নয়। তুমি আমার ছেলে। এই সম্পর্ক কখনো বদলানো যায় না। তানভীর আমার গালে হাত রাখল। মা, আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি যার তুমি প্রাপ্য। আমি তোমাকে একজন রানীর মতো রাখব। আমি তানভীরের হাত সরিয়ে দিলাম। তানভীর, তুমি ভুল পথে যাচ্ছ। তোমার মানসিক চিকিৎসা প্রয়োজন। তানভীর হেসে উঠল। মা, এটা কোনো অসুখ নয়। এটা ভালোবাসা। তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে বুঝবে আমি কতটা তোমাকে ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু তানভীর আমার পিছু নিল। মা, তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না। আমি তোমার ছেলে। আমি এই ঘরেই থাকি। সেই দিনটা আমার কাছে নরকের মতো মনে হল। তানভীর বারবার আমার কাছে আসছিল। কখনো আমার হাত ধরার চেষ্টা করছিল, কখনো আমার পিঠে হাত রাখছিল। আমি যতই তাকে বারণ করছিলাম সে ততই জেদ ধরছিল। সন্ধ্যায় রবিন ফিরে এল। আমি ভাবলাম রবিনকে সব কিছু বলবো। কিন্তু কিভাবে বলবো? কি বলবো? আমার নিজের ছেলে আমাকে। রাতের খাওয়ার সময় তানভীর স্বাভাবিক আচরণ করল। রবিনের সামনে সে আগের মতোই ছিল। কিন্তু যখনই রবিন অন্যদিকে তাকাত, তানভীর আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার প্রেমিকা। খাওয়া শেষ হলে রবিন টিভি দেখতে বসল। তানভীর আমাকে সাহায্য করার নাম করে রান্নাঘরে এল। মা, আমি তোমাকে আরও একবার বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমরা একসাথে সুখী হতে পারি। আমি বাসন ধোয়া বন্ধ করে তানভীরের দিকে ফিরলাম। তানভীর, আমি শেষবারের মতো বলছি। তুমি এই পাগলামি বন্ধ করো। নয়তো আমি তোমার বাবাকে সব কিছু বলে দেব। তানভীর হেসে ফেল। মা, তুমি বাবাকে বলবে? বলবে যে তোমার ছেলে তোমাকে ভালোবাসে? বলবে যে সে তোমাকে বিয়ে করতে চায়? বাবা কি ভাববে তোমার সম্পর্কে? সে কি মনে করবে না যে তুমি? তাছাড়া, তানভীর চালিয়ে গেল, আমি কিন্তু কোনো জোর জবরদস্তি করছি না। আমি শুধু আমার ভালোবাসার কথা বলছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সেটা তোমার ইচ্ছা। তুমি যদি না ভালোবাসো তাহলেও আমি কিছু করব না। কিন্তু আমি আমার ভালোবাসার কথা বলা বন্ধ করব না। আমি বুঝলাম তানভীর খুব চালাকি করেছে। সে এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে যাতে আমি কারো কাছে অভিযোগ করতে না পারি। পরের কয়েকদিন তানভীর আমার সাথে আরও নিবিড় আচরণ শুরু করল। সকালে উঠে সে আমাকে গুড মর্নিং বিউটিফুল বলত। রান্নার সময় আমার পিছনে দাঁড়িয়ে থাকত। কখনো কখনো আমার কাঁধে হাত রাখত। আমি যতই বিরক্ত হতাম তানভীর ততই বেশি করে আমার কাছে আসার চেষ্টা করত। একদিন রিনা স্কুল থেকে ফিরে বলল, মা, তানভীর দাদা তোমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমার বন্ধুরাও লক্ষ্য করেছে। আমার হৃদয় দপদপ করে উঠল। কী রকম অদ্ভুত আচরণ? তানভীর দাদা তোমাকে এমনভাবে দেখে যেমনটা বাবা দেখে। আর তুমিও কেমন যেন অস্বস্তি বোধ করছো। আমি রিনাকে বোঝানোর চেষ্টা করলাম। না মা, এমন কিছু নেই। তানভীর শুধু আমার যত্ন নেয়। কিন্তু রিনা সন্দেহ করতে শুরু করল। সে তানভীরকে লক্ষ্য করতে থাকল। আরও কয়েকদিন পর রাকেশ আবার এল। এইবার সে আরও সরাসরি কথা বলল। মধুমিতা, তানভীর আমাকে বলেছে তুমি তার প্রপোজাল নিয়ে ভাবছ। আমি চমকে উঠলাম। কি? আমি কোনো প্রপোজাল নিয়ে ভাবছি না। রাকেশ হাসল। আরে, লজ্জা পাওয়ার কিছু নেই। তানভীর একটা ভালো ছেলে। সে তোমাকে খুব ভালোবাসে। রাকেশ, আপনি কি বলছেন? তানভীর আমার ছেলে। হ্যাঁ, জানি। কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই। তাছাড়া তোমার স্বামী তো তোমার যথেষ্ট যত্ন নেয় না।
তানভীর তোমাকে রানীর মতো রাখবে গু। আমি বুঝলাম রাকেশ আর তানভীর মিলে একটা চক্রান্ত করছে। রাকেশ, আপনি এখনই এই বাড়ি ছেড়ে চলে যান। আর কখনো আসবেন না গি। রাকেশ উঠে দাঁড়াল। ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, তানভীরের সাথে তোমার জীবন কত সুন্দর হতে পারে গি। রাকেশ চলে যাওয়ার পর আমি তানভীরের মুখোমুখি হলাম। তানভীর, তুমি রাকেশকে কি বলেছ? সে বলছে আমি তোমার প্রপোজাল নিয়ে ভাবছি। তানভীর নির্বিকারভাবে বলল, মা, আমি শুধু বলেছি তুমি আমার কথাগুলো শুনছ। এটাই তো ভাবাগু। তানভীর, তুমি মিথ্যা বলছ। আমি তোমার কোনো কথা ভাবছি না। আমি তোমাকে বলেছি এই পাগলামি বন্ধ করতে। মা, তুমি যদি সত্যিই আমার কথা ভাবতে না চাও, তাহলে তুমি এখনও আমার সাথে কথা বলছ কেন? তুমি চাইলে আমাকে এড়িয়ে চলতে পারতে গু। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তানভীর সত্যি বলেছিল। আমি তাকে সম্পূর্ণভাবে এড়াতে পারছিলাম না। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ সমাজের কথা ভেবে। কিন্তু ভালোবাসার কোনো সীমা নেই গি। আমার চোখে পানি এসে গেল। তানভীর, আমি তোমাকে মায়ের ভালোবাসায় ভালোবাসি। অন্য কোনো ভালোবাসায় নয় গি। তানভীর আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিল। মা, ভালোবাসা মানে ভালোবাসা। তার কোনো নাম নেই গি। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম। তানভীরের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, রবিন আমার প্রতি তেমন যত্নবান নয়। তানভীর অন্তত আমাকে ভালোবাসে। কিন্তু সাথে সাথে আমার বিবেক আমাকে বলছিল এটা ভুল। তানভীর আমার ছেলে। এই সম্পর্ক কখনো পরিবর্তন করা যায় না। পরের দিন সকালে উঠে দেখলাম তানভীর রান্নাঘরে চা বানাচ্ছে। সে আমার জন্য চা বানিয়েছে। মা, তোমার জন্য চা গু। আমি চায়ের কাপটা নিলাম। তানভীর আমার পাশে বসল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি আমার কথাগুলো নিয়ে দ্বিধায় আছো। কিন্তু আমি তোমাকে কোনো চাপ দিতে চাই না। তুমি নিজের সময় নাও। যদি তুমি একদিন অনুভব করো যে আমাকে ভালোবাসতে পারবে, তাহলে আমি খুব খুশি হব। আর যদি না পারো, তাহলেও আমি তোমাকে জোর করব না গি। তানভীরের এই কথাগুলো আমাকে কিছুটা স্বস্তি দিল। অন্তত সে আমাকে জোর করছে না। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। কারণ তানভীর তার আচরণ বদলায়নি। সে আগের মতোই আমার প্রতি রোমান্টিক আচরণ করতে থাকল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখলাম তানভীর আমার রুমে বসে আছে। আমার ড্রেসিং টেবিলের সামনে বসে আমার ফটো দেখছে। তানভীর, তুমি এখানে কি করছ? তানভীর ফটোটা রেখে দিল। মা, আমি তোমার ছবি দেখছিলাম। তুমি কত সুন্দর। তানভীর, এই আমার রুম। তুমি আমার অনুমতি ছাড়া এখানে আসতে পারো না গি। তানভীর উঠে দাঁড়াল। মা, আমি তোমার ছেলে। আমার কি নিজের মায়ের রুমে আসার অধিকার নেই? আমি বুঝলাম তানভীর তার অধিকারের অপব্যবহার করছে। তানভীর, ছেলে হলেও তোমার সীমা আছে। তুমি আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাতে পারো না গি। তানভীর আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার কিছু নষ্ট করিনি। আমি শুধু তোমার ছবি দেখছিলাম গু। কেন দেখছিলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ছবি দেখে আমার মন ভালো হয় গে। আমি তানভীরকে রুম থেকে বের করে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল তানভীর আরও কিছু করেছে যা আমি জানি না। সেই রাতে রবিন যখন ঘুমিয়ে পড়ল, আমি নিজের জিনিসপত্র চেক করলাম। দেখলাম আমার কয়েকটা অন্তর্বাস নেই। আমার মনে সন্দেহ হলো তানভীর সেগুলো নিয়েছে। পরের দিন সকালে আমি তানভীরের রুমে গেলাম। সে কলেজে গেছে। আমি তার আলমারি খুলে দেখলাম। সেখানে আমার হারানো অন্তর্বাসগুলো পেলাম। আমার গা গুলিয়ে উঠল। তানভীর আমার ব্যক্তিগত জিনিস চুরি করেছে। কিন্তু কেন? তানভীর কলেজ থেকে ফিরলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তানভীর, আমার অন্তর্বাসগুলো তোমার রুমে কেন? তানভীর একটুও লজ্জা পেল না। মা, আমি তোমার কাছাকাছি থাকতে চাই। তোমার জিনিসগুলো আমার কাছে রাখলে মনে হয় তুমি আমার পাশে আছো গু। তানভীর, এটা খুবই ভুল। তুমি আমার ব্যক্তিগত জিনিস নিতে পারো না গি। মা, আমি তোমার ছেলে। তোমার সব কিছু আমারও। না তানভীর, এভাবে নয়। তুমি এখনই আমার জিনিসগুলো ফেরত দাও। তানভীর জিনিসগুলো ফেরত দিল। কিন্তু তার চোখে কোনো অনুশোচনা দেখলাম না। আরও কয়েকদিন পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম।
হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খুলে দেখলাম তানভীর আমার বিছানায় শুয়ে আছে। আমি চমকে উঠে বসলাম। তানভীর, তুমি এখানে কি করছ? তানভীর ঘুমের ভান করল। মা, আমার ঘুম আসছিল না, তাই তোমার পাশে এলাম। তানভীর, তুমি এখনই তোমার রুমে চলে যাও, এভাবে আমার বিছানায় আসতে পারো না। তানভীর উঠে বসল। মা, আমি তোমার ছেলে। ছোটবেলায় আমি তোমার সাথে ঘুমাতাম। তখন তুমি ছোট ছিলে, এখন তুমি বড় হয়েছ। তানভীর আমার দিকে তাকাল। চাঁদের আলো তার মুখ দেখা যাচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত চাহনি ছিল। মা, আমি বড় হয়েছি বলেই তো তোমাকে ভালোবাসি। আমি চাই তোমার সাথে সারা জীবন ঘুমাতে। আমার পুরো শরীর কেঁপে উঠল। তানভীর, তুমি এখনই চলে যাও, নয়তো আমি চিৎকার করে তোমার বাবাকে ডাকব। তানভীর হেসে উঠল। মা, তুমি বাবাকে ডাকলে কি বলবে? বলবে যে তোমার ছেলে তোমার সাথে ঘুমাতে এসেছে। বাবা কি ভাববে? আমি বুঝলাম তানভীর আবারও আমাকে কোণঠাসা করেছে। তানভীর আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার পাশে শুয়ে থাকতে চাই। না তানভীর, এটা হতে পারে না। তুমি এখনই যাও। তানভীর অনেক জোড়াজুড়ির পর চলে গেল। কিন্তু সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। পরের দিন থেকে আমি রাতে দরজায় তালা দিয়ে ঘুমাতে শুরু করলাম। কিন্তু তানভীর অন্য উপায় বের করল। একদিন সকালে উঠে দেখলাম আমার গোসলের জায়গায় একটা ছোট ছিদ্র। মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবে ছিদ্র করেছে। আমার সন্দেহ হল তানভীর আমাকে গোসল করার সময় দেখার জন্য এই ছিদ্র করেছে। আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম। কিন্তু কয়েকদিন পর আবার নতুন ছিদ্র দেখলাম। আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তানভীর, বাথরুমে এই ছিদ্রগুলো কে করেছে? তানভীর নির্দোষের মতো বলল, মা, আমি কিছু জানি না। হয়তো দেওয়াল পুরানো হয়ে ছিদ্র হয়েছে। কিন্তু আমি জানতাম তানভীরই এই কাজ করেছে। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তানভীর আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছিল না। সে সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করত। আমার প্রতিটি কাজে হস্তক্ষেপ করত। একদিন আমি রিনাকে বললাম, রিনা, তুমি তানভীর দাদার আচরণে কিছু অদ্ভুত লক্ষ্য করছ? রিনা চিন্তিত মুখে বলল, হ্যাঁ মা, তানভীর দাদা তোমার সাথে অদ্ভুত আচরণ করছে। সে তোমাকে এমনভাবে দেখে যেমনটা একজন পুরুষ একজন মহিলাকে দেখে। আমার বুকটা ধক করে উঠল। রিনাও লক্ষ্য করেছে। মা, তানভীর দাদার কি কোনো মানসিক সমস্যা হয়েছে? আমি রিনাকে কি বলব বুঝতে পারলাম না। রিনা, তুমি এসব নিয়ে ভেবো না। তানভীর ভালো আছে। কিন্তু রিনা সন্তুষ্ট হল না। সে তানভীরকে আরও মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। একদিন রিনা আমার কাছে এসে বলল, মা, আমি তানভীর দাদাকে তোমার রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তুমি গোসল করার সময়। আমার মাথা ঝিমঝিম করে উঠল। কি বলছ রিনা? হ্যাঁ মা, আমি নিজেই দেখেছি। তানভীর দাদা বাথরুমের দরজার কাছে কান পেতে দাঁড়িয়েছিল। আমি বুঝলাম তানভীর আমার গোসলের শব্দ শুনছিল। রিনা, তুমি এই কথা তোমার বাবাকে বলো না। আমি তানভীরের সাথে কথা বলব। কিন্তু রিনা বলল, না মা, এটা ঠিক না। তানভীর দাদা ভুল করছে। আমি বাবাকে বলব। আমি রিনাকে থামানোর চেষ্টা করলাম। রিনা, প্লিজ, তুমি তোমার বাবাকে বলো না। আমি সব সামলে নেব। কিন্তু রিনা আমার কথা শুনল না। সে রবিনকে সব কিছু বলে দিল। সেই রাতে রবিন তানভীরকে ডেকে জিজ্ঞেস করল, তানভীর, রিনা বলছে তুমি মায়ের সাথে অদ্ভুত আচরণ করছ। এর মানে কি? তানভীর অত্যন্ত শান্তভাবে বলল, বাবা, রিনা ভুল বুঝেছে। আমি মায়ের যত্ন নিই। হয়তো সেটাই তার কাছে অদ্ভুত লেগেছে। রবিন আমার দিকে তাকাল। মধুমিতা, তুমি কি বলো? আমি কি বলবো? যদি আমি সত্যি বলি তাহলে রবিন কি ভাববে? সে কি মনে করবে আমি তানভীরকে উৎসাহ দিয়েছি? রিনা ভুল বুঝেছে। তানভীর শুধু আমার যত্ন নেয়। রবিন সন্তুষ্ট হল। কিন্তু রিনা আমার দিকে অবাক হয়ে তাকাল। সে বুঝতে পারছিল না আমি কেন মিথ্যা বলছি। তানভীর আমার দিকে তাকিয়ে হাসল। সে জানত আমি তার পক্ষে মিথ্যা বলেছি। সেই রাতে তানভীর আমার রুমে এল। মা, ধন্যবাদ। তুমি আমার পক্ষে কথা বলেছ। তানভীর, আমি তোমার পক্ষে কথা বলিনি। আমি পরিবারের শান্তির জন্য মিথ্যা বলেছি। তানভীর আমার কাছে এসে বসল।
যাই হোক, তুমি আমাকে বাঁচিয়েছ। এর বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? তানভীর, আমি তোমার কাছে কিছু চাই না। আমি শুধু চাই তুমি এই পাগলামি বন্ধ করো। তানভীর আমার হাত ধরল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তা না হলে তুমি আমার পক্ষে মিথ্যা বলতে না গি। আমি তানভীরের হাত ছাড়িয়ে দিলাম। তানভীর, আমি পরিবারের জন্য মিথ্যা বলেছি। এর মানে এই নয় যে আমি তোমার পাগলামি সমর্থন করি গিয়ে। তানভীর হেসে উঠল। মা, তুমি যাই বলো না কেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো গু। পরের কয়েকদিন তানভীর আরও সাহসী হয়ে উঠল। সে ভাবল আমি তার পক্ষে থাকায় সে আরও কিছু করতে পারে। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। তানভীর পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। তানভীর, তুমি কি করছ? মা, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। একজন স্বামী তার স্ত্রীকে যেমন জড়িয়ে ধরে গু। আমি তানভীরের হাত সরিয়ে দিলাম। তানভীর, আমি তোমার স্ত্রী নই। আমি তোমার মা গু। মা, আমি চাই তুমি আমার স্ত্রী হও। তানভীর, এটা অসম্ভব। তুমি বুঝতে চেষ্টা করো কি? তানভীর আবার আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তানভীর, তুমি আমাকে স্পর্শ করো না গি। তানভীর রেগে গেল। মা, তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন? আমি তোমার ছেলে। আমার তোমাকে স্পর্শ করার অধিকার আছে গি। না তানভীর, এভাবে স্পর্শ করার অধিকার তোমার নেই গি। তানভীর আমার হাত ধরে টানল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? আমি তানভীরের হাত ছাড়িয়ে নিলাম। তানভীর, আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না। আমি শুধু সীমা বজায় রাখছি। কিসের সীমা? আমি তোমার ছেলে। তোমার আর আমার মধ্যে কোনো সীমা নেই গি। আমি বুঝলাম তানভীরের সাথে তর্ক করে কোনো লাভ নেই। সে তার মতামত পরিবর্তন করবে না। সেই রাতে আমি অনেক চিন্তা করলাম। আমি বুঝতে পারছিলাম যে তানভীর দিন দিন আরও বেশি সাহসী হয়ে উঠছে। তার আচরণ আরও অনুপযুক্ত হচ্ছে। আমার মনে একটা ভয় জাগল। তানভীর যদি একদিন আমার সাথে জোর জবরদস্তি করে, আমি তখন কি করব? আমি ভাবলাম রবিনকে সব কিছু খুলে বলব। কিন্তু রবিন যদি আমাকে দোষ দেয়, যদি সে মনে করে আমিই তানভীরকে উৎসাহ দিয়েছি, আমার আর কোনো উপায় ছিল না। আমি ঠিক করলাম তানভীরকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করব। পরের দিন তানভীর কলেজে যাওয়ার পর আমি তার রুমে গেলাম। আমি তার ডেস্কের উপর একটা চিঠি রাখলাম। চিঠিতে আমি লিখেছিলাম, প্রিয় তানভীর, আমি তোমার মা। তুমি আমার সন্তান। এই সম্পর্ক কখনো বদলানো যায় না। তুমি আমাকে যেভাবে ভালোবাসতে বলছ সেটা ভুল। আমি তোমাকে অনুরোধ করছি, এই পাগলামি বন্ধ করো। তুমি একটা ভালো মেয়ে খোঁজ করো এবং তাকে বিয়ে করো। আমি সব সময় তোমার মা হিসেবে তোমার পাশে থাকব। তোমার মা, মধুমিতা। তানভীর কলেজ থেকে ফিরে চিঠিটা পড়ল। সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার চিঠি পড়েছি। কিন্তু আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে পেতে চাই। আমি হাল ছেড়ে দিলাম। তানভীরকে বোঝানো অসম্ভব। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিল। সেদিন রবিন অফিসে গেছে। রিনা স্কুলে গেছে। তানভীর কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাসায় থেকে গেল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ তানভীর এসে আমার পিছনে দাঁড়াল। মা, আমি আজ কলেজে যাব না গি। আমি ঘুরে তাকালাম। তানভীরের চোখে একটা অদ্ভুত আগুন জ্বলছিল। কেন? তবিয়ত খারাপ? না মা, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আমার বুকে একটা অশুভ আশঙ্কা জাগল। তানভীর, তুমি কলেজে যাও। আমার কাজ আছে। তানভীর আমার কাছে এগিয়ে এল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই আজই তুমি আমার হও। আমার হাত কাঁপতে শুরু করল। তানভীর, তুমি কি বলছ? তানভীর আমার হাত ধরল। মা, আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি। কিন্তু তুমি আমার কথা বুঝতে চাইছ না। আজ আমি তোমাকে বুঝিয়ে দেব যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তানভীরের হাত ছাড়ানোর চেষ্টা করলাম। তানভীর, তুমি ভুল করছ। আমাকে ছেড়ে দাও। কিন্তু তানভীর আমার হাত ছাড়ল না। সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি তানভীরকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলাম। তানভীর, তুমি আমাকে ছেড়ে দাও। নয়তো আমি চিৎকার করব।
তানভীর হেসে উঠল। মা, তুমি চিৎকার করো। এখানে কেউ নেই। বাবা অফিসে, রিনা স্কুলে আমি বুঝলাম তানভীর সব কিছু পরিকল্পনা করে রেখেছে। তানভীর, প্লিজ। তুমি এমন করো না। আমি তোমার মা গু। তানভীর আমার মুখে হাত রাখল। মা, তুমি চুপ থাকো। আমি তোমাকে দেখাবো ভালোবাসা কি গু। আমি তানভীরের হাত সরিয়ে দিয়ে চিৎকার করলাম। সাহায্য! কেউ আমাকে সাহায্য করুন। কিন্তু কেউ আমার ডাক শুনল না। তানভীর আমাকে জোর করে তার রুমের দিকে টেনে নিয়ে যেতে লাগল। আমি সব শক্তি দিয়ে প্রতিরোধ করলাম। তানভীর, তুমি এটা করতে পারো না। আমি তোমার মা। কিন্তু তানভীর আমার কথা শুনল না। সে আমাকে টেনে নিয়ে তার রুমে নিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজার বেল বেজে উঠল। তানভীর থেমে গেল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। বেল আবার বেজে উঠল। তানভীর আমাকে ছেড়ে দিল। মা, তুমি দরজা খুলো না গি। কিন্তু আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজায় আমাদের পাড়ার আঙ্কেল মামুন দাঁড়িয়েছিল। মধুমিতা, তোমার চিৎকার শুনেছি। কোনো সমস্যা? আমি কাঁদতে শুরু করলাম। আঙ্কেল, আমাকে সাহায্য করুন। মামুন আঙ্কেল ভিতরে এসে তানভীরকে দেখল। তানভীরের চোখে মুখে তখনও রাগ। কি হয়েছে এখানে? আমি মামুন আঙ্কেলকে সব কিছু বললাম। তানভীর কেমন আচরণ করছে, কিভাবে আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল। মামুন আঙ্কেল তানভীরের দিকে রাগী চোখে তাকাল। তানভীর, তুমি কি করেছ? তোমার মায়ের সাথে এমন আচরণ? তানভীর কোনো লজ্জা না করে বলল, আঙ্কেল, আমি আমার মাকে ভালোবাসি। আমি তার ক্ষতি করতে চাইনি। মামুন আঙ্কেল অবাক হয়ে গেল। তুমি কি বলছ? তুমি তোমার মাকে ভালোবাস? এটা কেমন কথা? আঙ্কেল, ভালোবাসার কোনো সীমা নেই। মামুন আঙ্কেল আমার দিকে তাকাল। মধুমিতা, এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। তোমার স্বামীকে বলতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আঙ্কেল, আমি জানি না কি করব। রবিন বিশ্বাস করবে না। মামুন আঙ্কেল বলল, তুমি চিন্তা করো না। আমি তোমার পাশে আছি। মামুন আঙ্কেল রবিনকে ফোন করে সব কিছু জানাল। রবিন তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এল। সে ভীষণ রেগে গিয়েছিল। তানভীর, তুমি কি করেছ? তোমার মায়ের সাথে এমন আচরণ? তানভীর কোনো অনুশোচনা না করে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। রবিন তানভীরকে চড় মারল। তুমি পাগল হয়ে গেছ? তোমার মাকে ভালোবাস? এটা কেমন কথা? তানভীর গাল চেপে ধরে বলল, বাবা, আপনি মাকে যথেষ্ট ভালোবাসেন না। আমি তাকে সেই ভালোবাসা দিতে পারি। রবিন আবার তানভীরকে মারতে গেল। কিন্তু আমি তাকে থামালাম। রবিন, তানভীরের মানসিক চিকিৎসা প্রয়োজন। রবিন আমার দিকে তাকাল। মধুমিতা, তুমি কি এই ছেলেকে কোনো ভুল সংকেত দিয়েছ? আমার বুকটা ফেটে গেল। রবিন আমাকেই দোষ দিচ্ছে। রবিন, আমি কিছু করিনি। তানভীর নিজে থেকেই এমন আচরণ শুরু করেছে। মামুন আঙ্কেল রবিনকে বলল, রবিন, মধুমিতার কোনো দোষ নেই। তানভীরের মাথায় সমস্যা হয়েছে। রবিন তানভীরকে বলল, তানভীর, তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তুমি তোমার দাদুর বাড়িতে চলে যাও। তানভীর রেগে গেল। বাবা, আমি কোথাও যাব না। এটা আমার বাড়িও। রবিন কঠিন গলায় বলল, তুমি হয় নিজে চলে যাবে, নয়তো আমি পুলিশ ডেকে তোমাকে সরিয়ে দেব। তানভীর বুঝল সে আর এই বাড়িতে থাকতে পারবে না। কিন্তু চলে যাওয়ার আগে সে আমাকে বলল, মা, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে ভুলব না। একদিন আমি ফিরে আসব। তানভীর তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আমি ভেবেছিলাম এবার আমি শান্তিতে থাকতে পারব। কিন্তু কয়েকদিন পরেই আমি বুঝলাম আমার ভুল। তানভীর দাদুর বাড়িতে গিয়েও আমাকে ভোলেনি। সে প্রতিদিন আমাকে ফোন করত। কখনো কখনো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। একদিন আমি বাজার থেকে ফিরে দেখলাম তানভীর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তানভীর, তুমি এখানে কি করছ? মা, আমি তোমাকে দেখতে এসেছি। তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগছে না। তানভীর, তুমি এখানে আসতে পারবে না। তোমার বাবা রেগে যাবে। তানভীর আমার কাছে এল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমার সাথে কোথাও চলে যাও। কি বলছো তুমি? মা, আমি দাদুর বাড়িতে একটা ভালো চাকরির ব্যবস্থা করেছি। আমরা দুজনে সেখানে গিয়ে নতুন জীবন শুরু করতে পারি। আমি হতবাক হয়ে গেলাম।
তানভীর, তুমি কি বলছ? আমি তোমার সাথে কোথাও যেতে পারি না গি। কেন পারো না? তুমি তো আমাকে ভালোবাসকি। তানভীর, আমি তোমাকে মায়ের ভালোবাসায় ভালোবাসি, অন্য কোনো ভালোবাসায় নয় গি। তানভীর জেদ ধরল। মা, তুমি একবার আমার সাথে চলে আসো, দেখবে কত সুন্দর জীবন কাটাতে পারি আমরা গি। তানভীর, আমার একটা পরিবার আছে। আমি রবিনের স্ত্রী, রিনার মা। আমি সব ছেড়ে তোমার সাথে যেতে পারি না গি। তানভীর রেগে গেল। মা, বাবা তোমার যত্ন নেয় না, রিনাও তোমার প্রয়োজন হবে না। কিছুদিন পর সে বিয়ে করে চলে যাবে, তখন তুমি একা হয়ে যাবে। কিন্তু আমি সারা জীবন তোমার পাশে থাকব। আমি তানভীরকে বোঝানোর চেষ্টা করলাম। তানভীর, তুমি একটা ভালো মেয়ে খোঁজ করো, তাকে বিয়ে করো, তোমার নিজের একটা পরিবার গড়ো। তানভীর জোর গলায় বলল, মা, আমি আর কোনো মেয়েকে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি বুঝলাম তানভীরের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমি ভিতরে চলে এলাম। তানভীর বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল। মা, তুমি আমার কথা শুনো, আমি তোমাকে ভালোবাসি। পাড়ার লোকজন জড়ো হতে শুরু করল। আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। আমি রবিনকে ফোন করলাম। রবিন এসে তানভীরকে সরিয়ে দিল। কিন্তু তানভীর দমে গেল না। সে বিভিন্নভাবে আমার কাছে আসার চেষ্টা করতে থাকল। কখনো আমার মোবাইলে ভালোবাসার মেসেজ পাঠাত, কখনো আমার নামে প্রেমপত্র লিখত। একদিন আমি দেখলাম আমার নামে একটা প্রেমপত্র আমাদের বাড়ির দেওয়ালে আটকানো আছে। প্রেমপত্রে লেখা ছিল, আমার প্রিয় মধুমিতা, তুমি আমার জীবনের সব কিছু। তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সমাজের ভয়ে তুমি তা স্বীকার করতে পারছ না। আমি তোমার জন্য অপেক্ষা করব। একদিন না একদিন তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার ভালোবাসার তানভীর। আমি প্রেমপত্রটা ছিঁড়ে ফেললাম, কিন্তু পাড়ার অনেকেই সেটা পড়ে ফেলেছিল। লোকজন আমার সম্পর্কে কানাকানি শুরু করল। কেউ বলছিল আমি তানভীরকে উৎসাহ দিয়েছি, কেউ বলছিল আমার চরিত্রের সমস্যা আছে। আমার সামাজিক জীবন নষ্ট হয়ে গেল। আমি বাইরে বেরোতে লজ্জা বোধ করতে শুরু করলাম। রবিনও আমার উপর সন্দেহ করতে শুরু করল। মধুমিতা, তুমি কি সত্যিই তানভীরকে কোনো ভুল সংকেত দিয়েছ? রবিন, আমি তোমাকে হাজারবার বলেছি, আমি কিছু করিনি গি। তাহলে ও এমন আচরণ করছে কেন? আমি জানি না, হয়তো তার মানসিক সমস্যা হয়েছে গি। রবিন আর আমার কথা বিশ্বাস করতে চাইল না। সে আমার প্রতি ঠান্ডা হয়ে গেল। রিনাও আমার আচরণে সন্দেহ করতে শুরু করল। সে আমাকে জিজ্ঞেস করল, মা, তানভীর দাদা এমন কেন করছে? তুমি কি তাকে কিছু বলেছ? রিনা, আমি কিছু বলিনি। তানভীর নিজে থেকেই এমন আচরণ শুরু করেছে গি। কিন্তু রিনা আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারল না। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠল। একদিকে তানভীরের অত্যাচার, অন্যদিকে পরিবার ও সমাজের সন্দেহ। কয়েক মাস এভাবে কাটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 20-এর কাছাকাছি, খুব সুন্দরী। মেয়েটা আমাকে দেখে বলল, আপনি কি মধুমিতা আন্টি? হ্যাঁ, আমি মধুমিতা। তুমি কে? আমার নাম প্রিয়াঙ্কা। আমি তানভীরের গার্লফ্রেন্ড। আমি চমকে উঠলাম। তানভীরের গার্লফ্রেন্ড? হ্যাঁ, তানভীর আমাকে বিয়ে করার প্রপোজাল দিয়েছে গি। আমার মনে আসার আলো জ্বলে উঠল। সত্যি? তানভীর তোমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, কিন্তু আমার একটা সমস্যা আছে গি। কি সমস্যা? প্রিয়াঙ্কা বলল, তানভীর আমাকে বলেছে সে তার মাকে খুব ভালোবাসে। সে বলেছে বিয়ের পর আমাকে তার মায়ের মতো হতে হবে। আমি বুঝতে পারছি না এর মানে কী গু। আমার হৃদয়ে একটা ধাক্কা লাগল। তানভীর প্রিয়াঙ্কাকেও ভুল বুঝিয়েছে। প্রিয়াঙ্কা, তানভীর তোমাকে কি বলেছে আমার সম্পর্কে? প্রিয়াঙ্কা বলল, সে বলেছে তার মা খুব সুন্দর এবং যত্নশীল। সে বলেছে আমি যদি তার মায়ের মতো হতে পারি, তাহলে সে আমাকে খুব ভালোবাসবে। আমি বুঝতে পারলাম তানভীর আসলে আমার মতো একটা মেয়ে খুঁজছে। সে প্রিয়াঙ্কার মধ্যে আমাকে খুঁজে পেতে চায়। প্রিয়াঙ্কা, তানভীর কি তোমার সাথে ভালো আচরণ করে? হ্যাঁ, সে আমার খুব যত্ন নেয়। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সে আমাকে কোনো একজনের প্রতিস্থাপন হিসেবে ভাবে গু।
প্রিয়াঙ্কার কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে তানভীর আমার প্রতিস্থাপন হিসেবে প্রিয়াঙ্কাকে খুঁজে বের করেছে। আমি প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা, তুমি তানভীরকে ভালোবাসো? হ্যাঁ আন্টি। আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার মনে হয় সে আমাকে পুরোপুরি ভালোবাসে না। সে কোনো একজনকে মিস করে। আমি প্রিয়াঙ্কাকে সত্যি বললাম। প্রিয়াঙ্কা, তানভীরের একটা মানসিক সমস্যা আছে। সে তার মাকে অর্থাৎ আমাকে ভুল পথে ভালোবাসত। আমরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। মানে তানভীর আপনাকে? হ্যাঁ। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। প্রিয়াঙ্কার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও মাই গড! তাহলে সে আমাকে আপনার প্রতিস্থাপন হিসেবে ভাবছে? আমার তাই মনে হচ্ছে। প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করল। আন্টি, আমি তানভীরকে সত্যিই ভালোবাসি। কিন্তু সে যদি আমাকে অন্য কোনো কারণে ভালোবাসে, তাহলে এই সম্পর্কের কোনো মানে হয় না। আমি প্রিয়াঙ্কাকে সান্ত্বনা দিলাম। প্রিয়াঙ্কা, তুমি তানভীরকে সত্যি ভালোবাসলে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করো। তাহলে হয়তো সে ঠিক হয়ে যাবে। প্রিয়াঙ্কা মাথা নেড়ে বলল, আন্টি, আমি চেষ্টা করব। কয়েকদিন পর প্রিয়াঙ্কা আবার এল। এইবার তার সাথে তানভীরও ছিল। তানভীর আমাকে দেখে খুশি হয়ে গেল। মা, তুমি কেমন আছো? আমি তানভীরের সাথে দূরত্ব বজায় রাখলাম। তানভীর, তুমি ভালো আছো? মা, আমি প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। প্রিয়াঙ্কা আমাকে বলল, আন্টি, আমি তানভীরকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন তার মানসিক চিকিৎসা প্রয়োজন। তানভীর রেগে গেল। প্রিয়াঙ্কা, আমার কোনো অসুখ নেই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। প্রিয়াঙ্কা দৃঢ়ভাবে বলল, তানভীর, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে চিকিৎসা নিতে হবে। তানভীর আমার দিকে তাকাল। মা, তুমি প্রিয়াঙ্কাকে কি বলেছ? আমি বললাম, তানভীর, আমি সত্যি বলেছি। তুমি যদি প্রিয়াঙ্কাকে সত্যিই ভালোবাসো, তাহলে চিকিৎসা নাও। তানভীর অনেক ভেবে চিনতে রাজি হল। পরের কয়েক মাস তানভীর নিয়মিত ডাক্তারের কাছে গেল। প্রিয়াঙ্কা তার পাশে থেকে তাকে সাহায্য করল। ধীরে ধীরে তানভীরের অবস্থার উন্নতি হতে শুরু করল। সে বুঝতে পারল যে তার আচরণ ভুল ছিল। একদিন তানভীর আমার কাছে এসে ক্ষমা চাইল। মা, আমি যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি। আমি বুঝতে পেরেছি আমার আচরণ কত ভুল ছিল। আমি তানভীরকে জড়িয়ে ধরলাম। তানভীর, তুমি আমার ছেলে। আমি তোমাকে ক্ষমা করলাম। তানভীর কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি প্রিয়াঙ্কাকেও কষ্ট দিয়েছি। তানভীর, তুমি এখন ভালো হয়েছ। এটাই গুরুত্বপূর্ণ। তানভীর প্রিয়াঙ্কার দিকে তাকাল। প্রিয়াঙ্কা, তুমি আমাকে ক্ষমা করবে? প্রিয়াঙ্কা হাসল। তানভীর, তুমি যদি সত্যিই পরিবর্তন হয়ে থাকো, তাহলে আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি। তানভীর খুশি হয়ে গেল। প্রিয়াঙ্কা, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমি পরিবর্তন হয়েছি। কয়েক মাস পর তানভীর আর প্রিয়াঙ্কার বিয়ে হল। আমি খুশি হলাম যে তানভীর স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের দিন তানভীর আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা কি। প্রিয়াঙ্কাকে ভালোবেসে আমি বুঝেছি যে তোমার সাথে আমার সম্পর্ক ভিন্ন ধরনের ভালোবাসার। তুমি আমার মা। এর চেয়ে পবিত্র কিছু হতে পারে না। আমি তানভীরকে আশীর্বাদ করলাম। তানভীর, তুমি প্রিয়াঙ্কার সাথে সুখী হও। রবিনও আমার প্রতি তার সন্দেহ ত্যাগ করল। সে বুঝতে পারল যে আমার কোনো দোষ ছিল না। মধুমিতা, আমি তোমার উপর সন্দেহ করার জন্য দুঃখিত। তানভীরের সমস্যা ছিল, তোমার কোনো দোষ ছিল না। আমি রবিনকে ক্ষমা করলাম। রবিন, তুমি একজন বাবা। তুমি স্বাভাবিকভাবেই চিন্তিত হয়েছিলে। রিনাও আমার কাছে ক্ষমা চাইল। মা, আমি তোমাকে সন্দেহ করার জন্য দুঃখিত। আমি রিনাকে আদর করলাম। রিনা, তুমি ছোট। তুমি পরিস্থিতি ভুল বুঝেছিলে। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে এল। তানভীর প্রিয়াঙ্কার সাথে সুখী জীবন কাটাতে লাগল। কয়েক মাস পর প্রিয়াঙ্কা গর্ভবতী হল। আমি দাদিমা হওয়ার জন্য আনন্দিত হলাম। তানভীর আমার কাছে এসে বলল, মা, আমার একটা ছেলে হলে আমি তার নাম রাখব সুমিত। তুমি কি বলো? আমি হাসলাম। খুব সুন্দর নাম। তানভীর বলল, মা, আমি চাই আমার ছেলে তোমার মতো একজন মাকে পাক। আমি বুঝলাম তানভীর সত্যিই পরিবর্তন হয়েছে। এখন সে একজন স্বাভাবিক পুরুষ। সে বুঝতে পেরেছে মা এবং স্ত্রীর পার্থক্য।
প্রিয়াঙ্কাও আমার খুব কাছের হয়ে গেল। সে আমাকে মা বলে ডাকত। একদিন প্রিয়াঙ্কা আমাকে বলল, মা, তানভীর আমাকে বলেছে সে আগে আপনাকে নিয়ে ভুল চিন্তা করত। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে আপনি তার মা। সে আপনাকে মায়ের সম্মান দেয়। আমি খুশি হলাম। প্রিয়াঙ্কা, তানভীর এখন একজন ভালো স্বামী। তুমি তার যত্ন নিও। 9 মাস পর প্রিয়াঙ্কার একটা সুন্দর ছেলে হল। তানভীর, তার নাম রাখো সুমিত। আমি নাতিকে কোলে নিয়ে খুশি হলাম। সুমিত দেখতে তানভীরের মতো। তানভীর আমাকে বলল, মা, আমি চাই সুমিত তোমার কাছে বড় হোক। তুমি তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি সুমি।